কৃষক কার্ড উদ্বোধনে কাল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী। এলাকায় সাজ রব, 4 স্তরের নিরাপত্তা, প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী প্রতিমন্ত্রীরা। হাম আক্রান্ত আরও 7 শিশুর মৃত্যু। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান চলছে। ডক্টর ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কাটেনি, পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন। মজুদের মানসিকতা বন্ধের তাগিদ। কাল পহেলা বৈশাখ, জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণে শেষ সময়ের প্রস্তুতি চলছে। মোটিভ মুখোশ রাঙাতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে 14 এপ্রিল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে টাঙ্গাইল সহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন সেসব এলাকায় 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি শহর জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেষ হতে চলেছে টাঙ্গাইলবাসীর প্রতীক্ষা। আসছে পহেলা বৈশাখে এই জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির শুরুতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। পরে স্থানীয় স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। কৃষক সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি পৌর উদ্যানে উদ্বোধন করবেন কৃষি মেলার। তারই সফর উপলক্ষে শহর জুড়ে চলছে সাজসজ্জা। রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতের পাশাপাশি স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার অপেক্ষায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। কৃষক কার্ড উদ্বোধনটা উনি টাঙ্গাইল থেকে করবেন, এই জন্য আমরা টাঙ্গাইলবাসী গর্বিত। উনি এই টাঙ্গাইলে আগমন করলে আমাদের টাঙ্গাইলে অনেক উন্নয়ন হবে। এই মহতি এই অনুষ্ঠানের যে ফলাফল, এগুলি আমরা কৃষকরা যেন সুন্দরভাবে পেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। সুযোগ সুবিধা দিলে পারা মানে অনেক কিষানীরা আছে, তাদের অনেক উপকার হবে। এদিকে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা বিএনপির। আমরা টাঙ্গাইল জেলার প্রবেশদ্বার মির্জাপুরের গোড়াই থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্বর্ধনা দেব শুরু করব এবং রাস্তার 2 ধারে বিএনপির উদ্যোগে সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রীর এই সফর সুষ্ঠু ও সফল করতে সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। জনাব সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়ের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, তিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আশা করি এই কৃষক কার্ডের যে অনুষ্ঠানটি সেটি আমরা সফল করতে পারবো। সকল ভেন্যুকে কেন্দ্র করে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে ভেন্যু পরিদর্শন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই টাঙ্গাইল থেকেই কৃষি কার্ড উদ্বোধন হবে, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেশবাসী, বিশেষ করে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এই প্রোগ্রামটি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে পাল্টে যাবে কৃষকদের জীবন, এমনটাই আশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের কর্মসূচি স্থল পরিদর্শন করেছেন 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে সেখানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন এবং কাজের তদারকি করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল সহ দেশের 11টি পয়েন্টে কৃষি কার্ডের প্রি পাইলটিং শুরু হবে। পাইলটিং শেষে আগামী 4 বছরের মধ্যে সারা দেশে এই কার্ড বিতরণ শেষ হবে বলে জানান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় 1453 জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। টাঙ্গাইলের জনগণ আগামীকালের প্রোগ্রামের ব্যাপারে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড এই টাঙ্গাইল থেকে উদ্বোধন করবেন। এটি ঐতিহাসিক একটি দিন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে জুডিশিয়াল প্রক্রিয়া এগুচ্ছে সরকার। ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে দেশটির সাথে আলোচনা হয়েছে জানান তিনি। মেডিকেল ভিসা ও ব্যবসায়িক ভিসা ইস্যুতে শিগগিরই ইতিবাচক কিছু দেখা যাবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। মেডিকেল ভিসাগুলো ওপেন আপ সুন, তো ওনারা এটা পজিটিভলি, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগুচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাস। পারিবারিক রাজতন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে 11 দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশ কারো রাজনৈতিক চাপ বা চোখ রাঙানিতে চলবে না। যারা বিরোধী দলের সদস্যদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন তাদের সংযত হবার আহ্বানও জানান ডাক্তার শফিক। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করে সরকার যে সংকট তৈরি করেছে এজন্য তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবার আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নেই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের মধ্যে হামের টিকা না নেয়াদের সংখ্যাই বেশি বলেছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিশুদের টিকাদানে সচেতন হতে হবে অভিভাবকদের। রাজধানী সহ 4 সিটি কর্পোরেশনের দ্বিতীয় দিনের মতো চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে এবং একদিনে শনাক্ত হয়েছে 1371 জন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিশেষ আইসোলেশনে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় হাম আক্রান্ত এসব শিশু। কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ বা ছাড়া পাবে 2-1 দিনের মধ্যেই। অভিভাবকদের সাথে কথা বলে জানা গেল, টিকা না দেয়া শিশুরাই সবথেকে বেশি হামে আক্রান্ত হচ্ছে। না, দেওয়া হয় না। আপনার টিকার কার্ডে তো একদম শেষের দিকে হামের টিকাটা, তো ওকে 9 মাসের টিকাটাই দেওয়া হয়েছে। ভর্তি 6 দিন, জ্বর হয়েছে আরো 3-4 দিন আগে থেকে, না আগে হামের টিকা দেয়নি। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানালেন, অন্য দিনের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। সরকার যে টিকা কার্যক্রম চালু করেছেন, এতে সবাই মিলে টিকা নেওয়া শুরু করলে বা আস্তে আস্তে এই রোগীর আক্রান্তের হার কমতে থাকবে। আর এর মধ্যে যদি রোগীর সংখ্যা আপাতত বাড়েও, তো সেটাও ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা বা প্রস্তুতি আমাদের এখানে আছে। ঢাকা সহ 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার তাগিদ দিলেন সন্তানকে টিকা দিতে নিয়ে আসা অভিভাবকরা। যেহেতু সারা দেশে হামের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেজন্যই আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। যদিও আমি এর আগে ওর ভ্যাকসিন কমপ্লিট করেছি, কিন্তু রিসেন্টলি এই আউটব্রেকের কারণে ওকে আমি নিয়ে এসেছি। আমি মনে করি যে একজন সচেতন নাগরিক হিসেবে এবং মা হিসেবে এটা দেওয়া উচিত। তো 15 মাসের ভ্যাকসিনটা অফ ছিল, ওইটা আজকে দিলাম। গভর্নমেন্ট ইমিডিয়েট যে বাচ্চাদের টিকাদানের যে কর্মসূচিটা খুব দ্রুততার সাথে শুরু করছে, এটার জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ। 5 বছর পর্যন্ত প্রতিটা বাবা মা, প্রতিটা তাদের বাড়ির কাছে আশেপাশে যে ক্যাম্পগুলো আছে সেখানে যান এবং টিকাটা নিয়ে নেন। 4 সিটিতে টিকাদান শেষে 20 এপ্রিল থেকে সারা দেশে হাম রুবেলার টিকা ও বুস্টার ডোজ প্রদান কর্মসূচি শুরু হবে।
নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরেও বেড়ে চলেছে হামে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে প্রতিদিনই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হাম আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 7 শিশুর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1371 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে আরও 19 শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 69 শিশু। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে 35 জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে গতকাল পর্যন্ত 23 শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন মোট নমুনা পাঠানো হয়েছে 328 শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরও 28 শিশু। বর্তমানে 76 শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 425 শিশু ভর্তি হয়েছে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে 64 শয্যা বিশিষ্ট আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে 3টি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। নতুন করে আরও 50 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 627 জনে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে পৌঁছেছে। হাম ও অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নুরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরের সাগর এ বিষয়ে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন জমা দিয়েছেন। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবে তাকে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে। আবেদনে হামসহ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে হামের প্রকোপ বেড়ে যাওয়া, শিশু মৃত্যু নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করা হয়েছে। হামের টিকা ও সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। আজকের দিন পর্যন্ত 179 জন শিশু মারা গেছে হামে। 42,000 কোটি টাকা আমাদের বাজেটে থাকা সত্ত্বেও ওই টাকাটা আমাদের যথাযথভাবে ডক্টর ইউনূস এবং কি তার যে সাঙ্গপাঙ্গরা এটাই ব্যবহার করে নাই। তো এটা হচ্ছে যে এই যে দুর্নীতিটা, যে অবমূল্যায়নটা যেটা হয়েছে, সেটার জন্য ডক্টর ইউনূসই দায়ী এবং কি তার যে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল ওই স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী। সেটার জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ দায়ের করছি। সেই অভিযোগের আলোকে যাতে দুর্নীতি দমন কমিশন যথাযথ ব্যবস্থা নেয়, আর যদি যথাযথ ব্যবস্থা নেয় আমরা তাহলে এটা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমছে না। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। প্রতিদিনের মতোই তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত। দীর্ঘ সময়ে লাইনে থেকে অতিষ্ঠ গ্রাহকরা। দীর্ঘ এ ভোগান্তির জন্য গ্রাহকদের কৃত্রিম চাহিদা, মজুদের মানসিকতা, আতঙ্ককে দায়ী করছেন পেট্রোল পাম্প কর্মকর্তারা। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা এখন প্রতিদিনের চিত্র। ইরান যুদ্ধের প্রভাবে গেল 1 মাসেরও বেশি সময় ধরে এমন ভোগান্তিতে জ্বালানি তেল নিতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। রাজধানীর রমনা পেট্রোল পাম্পের সামনে যানবাহনের লাইনের বিস্তৃতি হাইকোর্ট মোড় ঘুরে প্রেস ক্লাব হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত। কয়েক ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় হতাশ গ্রাহকরা। আমরা এর থেকে তো একটু সুরাহ চাইতেছি যে একটু ভালো হোক পরিস্থিতিটা, আমাদের যে ভোগান্তিটা যেন না হয়। এতদিন হয়ে গেল তেল, সরকার বলে তেলের সংকট নাই, কিন্তু পাম্পে আসলে এরকম ফুল তেল দেয় না, এটার কারণ কি? এর আগে আরও 4-5টা পাম্পে গিয়েছে, কোথাও তেল নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গভর্নমেন্ট যে ফুয়েল পাস অ্যাপটা ছেড়েছে ওটা এত রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। একই চিত্র রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনেও। যানবাহনের লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালিব প্লাজা পর্যন্ত বিস্তৃত। এই স্টেশন থেকে তেল নিতে ব্যক্তিগত গাড়ির চালক ও বাইকারদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 11:50 সিরিয়াল দিছি, এখন 12:30 বাজে। 10টায় দাঁড়িয়েছিলাম, এখন তো 12:20 বাজে, মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট লাগবে। এখানে ভিড়ের কোনো আমি উৎসই পাইতেছি না, কারণ যেহেতু সব তেলের পাম্পই খোলা, এত ভিড় কেন? দাদা বাংলাদেশ কি করবো আমরা, কি করবো? তেল নাই, তেল দিয়ে দেয় কেড়ে দেয়, টাঙ্কি ভরি কেড়ে দেয় 10 লিটার, এই অবস্থা। সিরিয়াল দিয়ে আস্তে আস্তে এবং তো ঢুকলাম, মালিকটা ফোন দেওয়া বলে
তেল পাইছো ড্রাইভারের কি খাইছে না খাইছে এই খবরটা লয় না, আগে তেল পাইছো এই খবরটা লয়। চাহিদা না থাকলেও অনেককেই তেল নিতে আসতে দেখা যায়, আবার নিয়ম না মেনেও উল্টো পথে পাম্পে প্রবেশ করতে দেখা যায় কিছু কিছু গাড়ি। এতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পাম্প কর্মচারীদের। আমি কিন্তু ঢুকাই নাই, উনি যখন গাড়ি ফাঁকা হবে তারপর ঢুকাবো। কিন্তু সাংবাদিকের জন্য আমরা বলছি যে এইখান থেকে কয়েকটা গাড়ি তেল দেবো, বললাম ওনারা সবাই হুটুজুক করে প্রত্যেকটা দিন এই লাইন থেকে এসে তেল নেওয়ার চেষ্টা করে। তেলের প্রয়োজন হলে নেওয়া দরকার, কিন্তু না প্রয়োজন নাই তারপর আইতেছে তেল নেওয়ার জন্য, এতে বিশৃঙ্খলা হইতেছে, তেলের শর্ট পড়তেছে। পেট্রোল পাম্পের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম চাহিদার পাশাপাশি মজুদের মানসিকতা না কমলে এমন সংকট সহসাই কাটা সম্ভব নয়। এই যে কোটি কোটি লিটার তেল যদি তারা বিভিন্ন গাড়িতে, বাইকে এবং বাসায় মজুদ রাখে, তাহলে সরকার কিভাবে তাকে সাপোর্ট দিবে? এটা শুধুমাত্র মানুষ প্যানিক হয়ে শুধু এটা একদম ইন্টেনশনাল একটা ক্রাইসিস সৃষ্টি করতে যাচ্ছে। এটা থেকে যদি বের হয়ে না আসে তাহলে এই ক্রাইসিস শেষ হবে না। যা ক্রাইসিস ছিল এখনও তার চেয়ে বেশি, কমে তো নাই, তার চেয়ে বেশি। আর সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, কিউআর কোড দিছে 7টা পেট্রোল পাম্পে, শুনছি আমি। এখন কিউআর কোড দেওয়া যদি হয় তাহলে সব পাম্পে দিয়ে দেখ, আর যদি তা না হয় তাহলে অন্য কোনভাবে হবে সেটা আল্লাহ জানে আর সরকার জানে। আমরা তো কিছু করতে পারবো না, আমরা সেবা দিয়ে যাচ্ছি। সরকারের কাছে তেল আছে, সরকার তেল দিচ্ছে, কিন্তু এখানে পাবলিকের তো বলতেছে আমরা তেল পাচ্ছি না, আমি কি করব? জ্বালানি তেলের এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলা নববর্ষকে বরণে শেষ সময়ের প্রস্তুতি চলছে। ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থী ও শিল্পীরা। মোটিফ, মুখোশ, পটচিত্র রাঙিয়ে তুলেছেন রং তুলির ছোঁয়ায়। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন চারুকলা। এদিকে বৈশাখী শোভাযাত্রা ও রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ঐক্যতান, গণতন্ত্র পুনরুত্থান। আরিফিন শাওনের রিপোর্ট। পুরনো বছরের জীর্ণতা আর গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতে শেষ সময়ের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে মোটিভগুলোকে। বর্ণিল রঙিন চিত্রকর্মে তুলে ধরা হয়েছে বাঙালির শত শত বছরের সংস্কৃতি, পটচিত্র, যেখানে ফুটে উঠেছে বাংলার মুখ ও বিভিন্ন চরিত্র। মুখোশ ঘরে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ ও পাখি। আর যা কাজের অগ্রগতি বলতে এখন মনে করেন যে 98 ভাগই হয়ে গেছে, মানে 2% আছে, শুধু এখন কালার করবে। মূল স্ট্রাকচারের কাজ কিন্তু ফিনিশ হয়ে গেছে। 5টা মোটিভের ভিতরে কাঠের হাতি, মাটির ঘোড়া, পায়রা, মোরগ এবং দোতারা, এছাড়া শান্তির প্রতীক হিসেবে পায়রা থাকছে, আমাদের দেশজ উপাদান হিসেবে দোতারা থাকছে। আর এখানে অন্তরের ভালোবাসা, এখানে আমার মা, মাটি, দেশ, এখানে আমার সরাসরি বাংলাদেশ জড়িত। সেই কারণে সব কিছু উপেক্ষা করে আমরা আমাদের বাংলাদেশকে আমাদের মতো করে আমাদের সংস্কৃতি তুলে ধরবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এসব শিল্পকর্ম দেখতে চারুকলায় ভিড় করেন দর্শনার্থীরা। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে, প্রিয়জনদের সাথে নিয়ে তুলছেন ছবি। চান্স পাওয়ার নতুন স্টুডেন্টের যেমন আমেজ, তেমন আবার বৈশাখেরও আমেজ, তাই একটু বেশি ভালো লাগতেছে যে একটু ঘুরছি, একটু ছবি তুলছি। ছোটবেলা থেকে আম্মু দেখা যেত ঘুম থেকে উঠে আমরা হচ্ছে চিরা, খই এগুলো খেতাম, বা আব্বুকে শুনতাম হালখাতার একটা ব্যাপার ছিল। তো এই জিনিসগুলো এখন পর্যন্তই আসলে আনা উচিত। আমরা যে কালচারালি কতটা সমৃদ্ধ সেটা আমাদের জেনারেশনের পরেও সেটা কোথাও না কোথাও এইসব ট্রেন্ড হলেও এইসবের মধ্য দিয়ে যে যাচ্ছে সেটা একটা ভালো লাগার বিষয়। ভালো লাগে যে এত গরম তার মধ্যেও যে মানুষ এসে মানে এত কালারফুল হয়ে আসছে, এটাই দেখতে ভালো লাগে। এই যে পটচিত্র থেকে শুরু করে আমাদের ঐতিহ্য, এই আশেপাশে যত কারুকার্য দেখছেন, এই সব কিছুই আমাদের জন্য দরকার, জানার জন্য যে আমাদের ইতিহাসটা কেমন ছিল। বছর জুড়েই পহেলা বৈশাখ উদযাপনের অপেক্ষায় থাকেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের প্রাচুর্যে ভরা দিনটি ঘিরে তাদের নানা আয়োজন। এখন যে জেনজি জেনারেশন বলি, যে সেটা যে শুধু পশ কালচার বা ওয়েস্টার্ন কালচার মেনটেন করছে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি নতুন বছরকে সুন্দর করে স্বাগত জানানোর জন্য যেভাবে যে যা করা উচিত ওরাও হচ্ছে তাই করে বেড়াচ্ছে। পুরো থিমটা খুব ভালো লাগছে, মানে এতটা রঙিন যে আমাদের মানে প্রত্যেক দিনকে আমরা আনন্দে রাঙিয়ে দিতে চাই। নববর্ষে যেভাবে এবার আমরা রঙিন থিমে রেখেছি, তো খুবই ভালো লাগছে সব। এই যে চারিপাশ অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক রঙিন। অ্যান্ড প্ল্যান হচ্ছে যে ফ্রেন্ডরা মিলে সবাই শাড়ি পরবো, ঘুরবো, ছবি তুলবো, আর কি এই কালচার আমরা পালন করতে যাই। বৈশাখী শোভাযাত্রা ও রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
যে কোনো ধরনের নাশকতা এবং হামলার মোকাবেলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইন্টারনেটে গুজব ছড়িয়ে যেন কেউ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাতে না পারে, সেজন্য নজরদারিতে থাকবে সাইবার টিম। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণের উৎসবে মুখর ৩ পার্বত্য জেলা। খাগড়াছড়িতে আজ চাকমাদের বিজু, মারমাদের ৩ দিনব্যাপী সাংরাই ও ত্রিপুরা সম্প্রদায়ের হাড়ি বৈশু উৎসব শুরু হয়েছে। খাগড়াছড়িতে সকাল থেকে চাকমাদের মূল বিজুতে ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। এদিকে হাড়ি বৈশু উপলক্ষে সকালে ত্রিপুরা তরুণ তরুণী, কিশোর কিশোরী ফুল তুলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করে। নদীতে কাপড় ভাসানোর মধ্য দিয়ে এ সময় তারা পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে সাফল্য ও কল্যাণ কামনা করে। এদিকে রাঙামাটিতে উদযাপন হচ্ছে বর্ষ বিদায়ের উৎসব মূল বিজু। বৈশু চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের কাছে এটি বর্ষ বিদায়ের সবচেয়ে বড় আকর্ষণ। রবিবার ছিল ফুল বিজু। মূল বিজু উৎসবের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী খাবার পাচন। বিভিন্ন ধরনের সবজি ও ভেষজ উপাদানে তৈরি এই বিশেষ খাবার রান্না হয় পাহাড়ি প্রায় প্রতিটি ঘরে। পাহাড়ি ঐতিহ্যবাহী পোশাকে সেজে নারী পুরুষরা একে অন্যের বাড়ি গিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। তথ্যের অধিকার নিশ্চিতের পাশাপাশি তথ্যের সুরক্ষাও এখন সময়ের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশে প্রথমবারের মতো আয়োজিত ব্রডব্যান্ড এক্সপো 2026-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি মন্তব্য করেন। এক্সপোতে ইন্টারনেট সেবার দাম কমিয়ে মান বাড়ানো সহ নানা বিষয় উঠে আসে স্টেক হোল্ডারদের আলোচনায়। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। অপতথ্যকে রুখতে না পারলে সমাজ কাঠামোয় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আইএসপিএবি আয়োজিত ব্রডব্যান্ড এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এখন অধিকারের সাথে সাথে তথ্য সুরক্ষার বিষয়েও সজাগ জনগণ। এখন যখন মানুষ তথ্যের অধিকারের কথা বলে, সে কিন্তু অপতথ্যের হাত থেকে সুরক্ষার অধিকারটাও কিন্তু চায়। ফলে এরকম পরিস্থিতিতে যখনই তাকে আমি মিস ইনফরমেশন থেকে ডিসইনফরমেশন থেকে সুরক্ষা দিতে পারবো না, অথবা এই বিষয়ে মনোযোগ না দিয়ে শুধুমাত্র অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রেই যদি মনোযোগটা দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে অপতথ্যের এবং বিকৃত তথ্যের কারণে সমাজ, রাজনীতি, কাঠামো, অর্থনীতি সবকিছুতে একটা ভয়াবহ সমস্যা তৈরি হয়ে যেতে পারে। ফিক্সড নেটওয়ার্ক এবং মোবাইল সাবস্ক্রাইবারে বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের অবস্থান শীর্ষ হলেও সেবার মানের তুলনায় তলানিতে অবস্থান বাংলাদেশের। এমন প্রেক্ষিতে দেশের এই খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। যেভাবে আমরা দেখি না কেন, আমরা ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবারের পয়েন্ট অফ ভিউ থেকে মোবাইল নেটওয়ার্ক এবং ফিক্সড নেটওয়ার্কে আমরা ওয়ার্ল্ডের টপ 20-তে, কিন্তু যখন সার্ভিসে আমরা ওয়ার্ল্ডের 92তম, 93তম কিংবা 120তম। এবং আপনি যদি দেখেন যে আমাদের আগে যে দেশগুলো, যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, শুধু ইন্ডিয়া কিংবা পাকিস্তান, ইভেন ছোট ছোট দেশগুলো নেপাল, ভুটান, মালদ্বীপ, এদেরও অনেকে কিন্তু আমাদের সামনে আছে সার্ভিসের পয়েন্ট অফ ভিউ থেকে। এটা আমাদের কালেকটিভ ফেইলিয়ার অ্যান্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি যে আমরা আগামী 5 বছরে নট অনলি আমরা ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টপ 20 না টপ 10-এ থাকতে চাই, এবং সার্ভিস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টপ 10, টপ 20-তে আসতে চাই। আয়োজনে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানদের সংগঠন আইএসপিএবি তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। বিষয়টি আমলে নিয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দেন বিটিআরসি। এবারের ব্রডব্যান্ড এক্সপোতে 10টি প্যাভিলিয়ন, 35টি মিনি প্যাভিলিয়ন এবং 20টি স্টল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবোটিক্স ও আইটি ভিত্তিক প্রায় 25টি প্রদর্শনী চলবে বুধবার পর্যন্ত। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। এবারে দেশের আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে চেতনাই খাল খনন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে বোদা উপজেলার মাড়িয়া বামুনহাট ইউনিয়নে খনন কাজের উদ্বোধন করা হয়।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের মর্যাদা ফিরিয়ে দিতে দ্রুতই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষক, সুশীল সমাজ ও রাজনীতিবিদদের নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বলেন, গোপনে সারা দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু কেন্দ্র করে চিকিৎসকদের লাঞ্ছিত করার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতালে রোগী ভর্তি সহ সব সেবা অব্যাহত রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে ক্ষতিগ্রস্ত 48 ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের সদস্যরা। আয়োজনে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। পরে হয় আনন্দ র্যালি। কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। দুপুরে জেলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং জেলা জামায়াত আমির অধ্যাপক রমজান আলী। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কৃষক কার্ড উদ্বোধনে কাল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী। এলাকায় সাজসাজ রব, 4 স্তরের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী প্রতিমন্ত্রীরা। হাম আক্রান্ত আরও 7 শিশুর মৃত্যু। ঢাকাসহ 4 সিটিতে টিকাদান চলছে। ডক্টর ইউনুস ও নূরজাহানের বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কাটেনি। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন। মজুদের মানসিকতা বন্ধের তাগিদ। কাল পহেলা বৈশাখ। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের শেষ সময়ের প্রস্তুতি চলছে। মোটিফ মুখোশ রাঙাতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।